তোমরা যারা মাধ্যমিক এক্সাম দেবে, তো এটা তোমাদের আর হাতে গোনা কয়েকটা দিন আছে। এরপরে তোমাদের প্রথম একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড লেভেলের পরীক্ষা। তো সেটা নিয়ে তোমরা সবাই খুব কনসার্ন যে কেমন এক্সাম হবে, সব থেকে বড় কথা প্রশ্ন কেমন হবে। তো সেটা নিয়ে সবাই অনেকে চিন্তিত আছো। তো আমি তোমাদের একটা লাস্ট মোমেন্টের সাজেশন দিতে চাই। তো যেটাতে আজকালকার দিনে নাম্বার পাওয়াটা কিন্তু কোনো ব্যাপারই না। যদি একটু সিস্টেমেটিক্যালি পড়ো, একটু বুঝে পড়ো, এবং পরীক্ষার সময় গিয়ে যদি বুঝে সমস্ত অ্যান্সার গুলো ঠিকঠাক ভাবে করে আসো, তো 100-র মধ্যে কিন্তু 190+ পাওয়াটা কোনো ব্যাপারই না। তো আমি তোমাদের একটা সাজেশন করেছি, সেটা একটু খেয়াল করো। দেখো, গত কয়েক বছরের যে কোশ্চেন গুলো এসছে সেটার উপর বেস করে আমি এটা বানিয়েছি। তো এবারের জন্য আমি তোমাদের যেগুলো রেখেছি সাজেশন হিসাবে, তো সেগুলো একটু দেখো। প্রথমে বলি, কোশ্চেনের মধ্যে কিন্তু তোমরা 4টে পার্ট পাবে। একটা এ সেকশনে পাবে সিন, বি সেকশনে আনসিন, সি সেকশনে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এবং ডি সেকশনে পাবে রাইটিং। ঠিক আছে? তো তোমাদের এক্সামটা তো হবে 90 মার্কসের, এবং 10 মার্কস তো তোমাদের স্কুলে আছেই, সেটা হচ্ছে প্রজেক্টের জন্য। সেটা তোমরা ধরেই নাও, স্কুল থেকে তোমাদের 10-এ 10 দিচ্ছে, 10 মার্ক হাতে নিয়েই তোমরা এক্সামটা দিতে যাচ্ছ। ঠিক আছে, ওটা তোমাদের প্লাস থাকছে। এবার তোমরা এই 90-এর মধ্যে কত পাবে এবং কত পাওয়াটা আশা করছো এবং কিভাবে সেটা পাবে, সেটা একটু দেখো। তো দেখো, সিনকে আমি ভাগ করেছি। সিনের মধ্যে কিন্তু দুটো পার্ট আছে, ঠিক আছে? একটা হচ্ছে কি, প্রোজ আছে তোমাদের, আর হচ্ছে পোয়েম আছে। তোমাদের যে টেক্সট বইটা আছে সেখানে তোমাদের মোট 8টা মানে সেকশন, মানে তোমাদের চ্যাপ্টার আছে আর কি, সেকশন নয় চ্যাপ্টার আছে। তো সেখানে যে কটা প্রোজ আছে সেই কটা প্রোজের মধ্যে তোমাদের দ্য ক্যাট এটা বাদই দাও, কারণ ওটা গতবার চলে এসছে, ওটার আসার কোনো চান্সই নেই। তো সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারো, 99% আসবেই এমন একটা ব্যাপার, সেটা হচ্ছে কি, আওয়ার রানওয়ে কাইট। এটা ভীষণ ভালো করে পড়ে নাও টেক্সটটা। এই টেক্সটে ইউনিট 1, 2 এবং 3 আছে। 3টে ইউনিটই ভীষণ ভাবে পড়ো, খুঁটিয়ে পড়ো একদম। এবং সেকেন্ড যেটা আমি রাখছি, সেটা বলতে পারো হাতের 5 হিসাবে রেখে যাও। বাই চান্স যদি লাকটা খুবই খারাপ হয় তোমাদের জন্য, দেখা গেল আওয়ার রানওয়ে কাইটটা দিল না, বাই চান্স বলছি, তো তাহলে তোমরা সেটার জন্য আরেকটা রেডি করে যেও, দ্য পাসিং আওয়ে অফ। এটা একটু পড়ে যেও ভালো করে, এটারও একটা চান্স থাকতে পারে আসার। তো এই প্রোজ ছাড়াও আরেকটা সেকশন থাকবে এই সিনের মধ্যে, সেটা হচ্ছে পোয়েম। ঠিক আছে? পোয়েমের জন্য এবারে ভীষণ ইম্পর্টেন্ট দ্য স্নেল। স্নেইলটা খুবই ইম্পর্টেন্ট, দ্য আওয়ার রানওয়ে কাইটের মতনই কিন্তু। আর একটা হচ্ছে, তার সঙ্গে আর একটা দেখে যেও, সেটা হচ্ছে ফেবল। ঠিক আছে? কিন্তু সব থেকে বেশি ভালো করে দেখে যেও দ্য স্নেইল কিন্তু। এবার আসি তোমরা কিভাবে নাম্বার গুলো পাবে। তো এখানে দেখো, সিনের মধ্যে থাকে কত, 20 মার্কস। এই 20 মার্কসের মধ্যে কিন্তু দুটো ভাগ আছে, প্রোজে আছে 12 আর পোয়েমসে আছে 8। ঠিক আছে? তো এই 12 মার্কটা কিভাবে পাবে দেখো, এখানে তোমাদের 3টে স্টেজের কোশ্চেন থাকবে। কেমন? একটা থাকবে অল্টারনেটিভ, মানে কোশ্চেনের সঙ্গে অপশন থাকবে, 4টে হোক 3টে হোক অপশন থাকবে, শুধু টিক চিহ্ন করতে হবে আর কি। তো সেটা থাকবে 5টা। তো 5 মার্ক তো তোমরা পাচ্ছই, কারণ সিনটা যারা খুব ভালো করে পড়বে তারা সিনের থেকে কোশ্চিনটা যেহেতু তুলেই দেবে, তো সিনের থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন যেটা অল্টারনেটিভ আর কি, সেটা করাটা খুব ইজি। তো 5 মার্ক তোমরা পাচ্ছই। এরপর আছে ট্রু ফলস। ট্রু ফলস কি আছে? ট্রু ফলস আছে তোমাদের 3টে করতে হবে। ঠিক আছে? এই 3টে ট্রু ফলস করার পর তোমরা চলে আসবে কোশ্চেন অ্যান্সার, একটা প্রশ্ন প্যাটার্ন থাকবে। তো কোশ্চেন অ্যান্সার বলতে কি, সে কোশ্চেন থাকবে এবং সেই অ্যান্সারটা সিনের মধ্যে থাকবে, সেটা 2 মার্কসের দুটো করতে হবে। তাহলে দেখো, এই 12-র মধ্যে আমি ধরে নিলাম যারা মিডিয়াম মানের স্টুডেন্ট বা যারা সারা বছর সেভাবে ভালো পড়েনি, এখন পরীক্ষার আগে পড়ার জন্য সাজেশন খুঁজছে, তো তাদের জন্য আমি বলি, তোমাদের কিন্তু এখানে 5, এখানে 3 আর এখানে 4-এর মধ্যে আমি ধরে নিলাম তোমরা কোশ্চেন অ্যান্সারে খুব ভালো লিখতে পারলে না, আমি ধরে নিলাম। তাহলেও তো কিন্তু তোমরা এক এক করে পাবেই, ছেড়ে আসবে না। মোট কথা, কোশ্চেন একটাও ছেড়ে আসবে না, লিখে আসবে। ঠিক আছে? আর লিখে আসা মানে কিন্তু এটা ওটা লেখা নয়,
তোমরা দেখবে ফার্স্টে কোশ্চেনটাতে দেখবে যে কি বিষয়ে বলেছে, তো সেই জায়গাটাই খুঁজবে সিনের মধ্যে, খুঁজে নিয়ে দেখবে যে ওটা কোথায় আছে, তো সেই জায়গা থেকেই লিখে দাও ফুল স্টপ পর্যন্ত। তো লিখে দিলে, দেওয়ার পর তাহলে কত হচ্ছে, 5 3 8, আর এখানে আমি ধরলাম 4-এর মধ্যে 2 পেলে, ঠিক আছে? তাহলে কত, 10 তো হয়েই গেল, এখানে 12-র মধ্যে 10 পেয়েই গেলে। আর যারা ভালো পড়েছো, সবকিছু ঠিকঠাক লিখতে পারবে, তারা তো 12-তে 12 পাওয়া কোনো ব্যাপার না, পেয়েই যাবে 12। এরপর দেখো পোয়েম। পোয়েমে কি হবে, পোয়েম থেকে পোয়েমটা তুলে দেওয়া হবে এবং সেখান থেকে অল্টারনেটিভ, যেমন আর কি প্রোজে ছিল, তো সেরকম থাকবে, অপশন দেওয়া 4টে থাকবে, ঠিক আছে? আর কি থাকবে, কোশ্চেন আনসার থাকবে, 2টো কোশ্চেন থাকবে 2 মার্কসের, এই প্রোজের মতনই। তো এখানে যেটা অল্টারনেটিভ সেটা তো 4 5ই পেয়ে যাবে, একদম ইজি প্রশ্ন হবে। তো 14 হয়ে গেল, আর এখানে 4-এর মধ্যে ধরলাম মোটামুটি লিখতে পারছো, আমি মিডিয়াম মানের স্টুডেন্টদের জন্যই বলছি, তাহলে কি 2 হচ্ছে, তাহলে কত হচ্ছে, 14 হয়ে গেল। 14 আর 2 16, 16 কিন্তু তোমাদের হয়েই গেল, মিডিয়াম স্টুডেন্টদের জন্য বলছি। আর যারা ভালো স্টুডেন্ট তারা তো 20-তে 20 পাবে, এখানে 12, এখানে 8, এটা কোনো ব্যাপারই না তাহলে। এবার কথা হচ্ছে, তোমরা যে আমি বললাম আর রানওয়ে গাইড পড়বে, আর দ্য স্নেইলটা ভীষণ ভালো করে পড়বে, কারণ এটা 99% আসার খুব চান্স আছে। তো সেই সঙ্গে তোমরা এইটা, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আর ফেবেলটাও তো পড়বেই। যাওয়ার রানওয়ে গাইড, স্নেইল, এই দুটো তো ভীষণই ইম্পর্টেন্ট, বলতে পারো 99% আসার চান্স। এবং তার সঙ্গে যেটা বললাম, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আর হচ্ছে ফেবেল, এই টোটাল 4টে কিন্তু তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে কি, রাইটারের নেম অ্যান্ড পোয়েটের নেম ভালো করে পড়েছো, কারণ প্যাসেজ তুলে দিয়ে না কোশ্চেন আসতে পারে কিন্তু, হ্যাঁ, যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রাইটার, ঠিক আছে, আর অথর, মানে পোয়েমের যে লেখে তাকে আমরা অথর বলি বা পোয়েট বলি, আর যা যে হচ্ছে প্রোজ লেখে তাকে তো ন্যারেটর বা রাইটার বলা হয়, ঠিক আছে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রাইটার, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অথর অফ দিস প্যাসেজ অর পোয়েম, এরকম আসতে পারে। তো সেই জন্যই 4টে কিন্তু তোমরা পোয়েট বা রাইটার যাই বলো না কেন পড়েছো, বানান সহ খুব ভালো করে দেখেছো। এরপর আসি আমরা যেটা বি সেকশনে, সেটা হচ্ছে কি আনসিন। তো আনসিনটা হচ্ছে কি, তোমরা ছোট থেকে করে আসো, ইউনিট টেস্টে করেছো, স্কুলের যে ফাইনাল এক্সামে আনসিন তো থাকেই। তো আনসিনটা পড়বে ফার্স্টে, পড়ে নেওয়ার পর দেখবে ওখান থেকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে কি, দেখবে আনসিনের কোশ্চেন গুলো না পর পর থাকে একদম, এমন হয় না যে 1 নম্বরের উত্তর লাস্টে আছে কি মাঝে আছে, দেখবে কেমন হয় একটা সিস্টেম, যদি খেয়াল করো কখনো, যে প্রথম যে ফার্স্ট কোশ্চেন সেটার অ্যান্সার ফার্স্টে থাকে, সেকেন্ড কোশ্চেন ঠিক তার পরে থাকে, এইভাবে সিরিয়াল ওয়াইজ কিন্তু থাকে। হ্যাঁ, তোমরা তো এই ট্রিক্সটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এখানে কিন্তু অল্টারনেটিভ টাইপের কোশ্চেন থাকবে, যেমন প্রোজে বা পোয়েমসে ছিল, সেখানে 6টা থাকবে অল্টারনেটিভ, 6টা দেখবে খুব ইজি হয়। আনসিনের থেকে, আনসিনটা কিন্তু তুলনামূলকভাবে সিনের থেকে ইজি হয় কোশ্চেন গুলো, হুম, মানে চোখের সামনেই ভাসে এমন একটা ব্যাপার হয়ে যায় আর কি। তো তোমরা এখান থেকে পাবে 6। আর আছে কি ট্রু ফলস, ট্রু ফলস এর মধ্যে একটা ভাগ আছে, সেটা কি, ট্রু বা ফলস এটা লেখার জন্য 1 মার্ক, আর সেটা সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার জন্য আর 1 মার্ক, মানে 2 মার্কস করে এক একটা। তো 3টা থাকবে 6 মার্ক, ঠিক আছে? এটাও পেরে যাবে আশা করছি। তো এইবারও কিন্তু পেয়েই যাচ্ছ একদম। আর কোশ্চেন অ্যান্সার থাকে, কোশ্চেন অ্যান্সার গুলো এরকম পরপর সিরিয়াল ওয়াইজই থাকে, এটাও খুব ইজি হয়, বরং সিনের থেকে আনসিনের কোশ্চেন যেগুলো থাকে না, খুঁজে পাওয়াটা ইজি হয়। তো এই 8 মার্ক, তো এখানেও কিন্তু 20-তে 20 পাওয়াটা কোনো ব্যাপার না, ঠিক আছে? ভালো করে পড়াশোনা যারা করছো, যারা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারবে, 20 পাওয়াটা আনসিনে কোনো ব্যাপার না। কিন্তু আমি ধরে নিচ্ছি একটু মিডিল যারা আর কি আছে আইকিউ, এটা আইকিউ বলাটা ভুল, যারা একটু পড়াশুনো একটু করোনি, ফাঁকিবাজি করেছো, প্রথম পরীক্ষার আগ দিয়ে পড়ছো, ভাবছো কিভাবে কি নাম্বার পাবো, তাদের অত হতাশ হওয়ার কিচ্ছু নেই। আমি তাদের জন্য বলছি, এই অল্টারনেটিভ আর ট্রু ফলস তোমরা পাবেই, 6 6 12 পেয়েই যাচ্ছ।
আমি ধরে নিচ্ছি কোশ্চেন অ্যান্সার ভালো সাজিয়ে গুজিয়ে লিখতে পারছো না, তো সেই জন্য তোমরা 2 পাচ্ছ না, 1 করে পাচ্ছ, তবুও 8 এর মধ্যে 4 পেয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 12 আর 4। ঠিক আছে, হয়ে যাচ্ছে কিন্তু 12, এখানে 6 6 12 পেয়ে যাচ্ছ, আর এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, তাহলে 16 কিন্তু এখানে হয়ে যাচ্ছে তোমাদের। ঠিক আছে, তাহলে 32 কিন্তু হয়ে গেল অলরেডি, সিনে 16 হয়ে গেল, আনসিনে 16 হয়ে গেল, 32 হয়ে গেল। আর ওইদিকে তোমরা কিন্তু প্রজেক্টে কিন্তু স্কুল থেকে 10 আগেই বললাম হাতে করে নিয়ে যাচ্ছ। ঠিক আছে, ওই 10 তো অ্যাড করেই রাখো আগের থেকে, তাহলে 42 তো হয়েই গেল। এরপর আমরা আসবো দুটো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন ইংলিশ সাবজেক্ট, সেটা কি? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আর সেই সঙ্গে রাইটিং। ঠিক আছে, তো দেখো গ্রামারের যে পার্টটা বললাম সেখানে আছে কত? সেখানেও 20 মার্কস আছে। 20 মার্কসের মধ্যে দেখো এখানে ভাগ আছে, কি আছে? অল্টারনেটিভ ভার্ব, মানে তোমাদের 3টে করতে হবে। শূন্যস্থান থাকবে, শূন্যস্থানে অল্টারনেটিভ ভার্বস করতে হবে। ঠিক আছে, 3টে করে অল্টারনেটিভ থাকবে, সেখানে যেটা ফর্ম সঠিক সেটা লিখতে হবে বা টিক চিহ্ন দিতে হবে, তো সেটার জন্য 3 মার্কস আছে। ঠিক আছে, তো এখানে তোমরা একটা ট্রিক্সকে কাজে লাগাবে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, প্রথমে সেন্টেন্সটা পড়বে, পড়ার পর যদি দেখো যে ওখানে কোনো পাস্ট টেন্সের কোনো ভার্ব আছে, পাস্ট টেন্সে, তার মানে পুরো টোটালটা কিন্তু পাস্ট টেন্সের দিকেই যায়। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করবে, যদি ওখানে প্রেজেন্টের কোনো কিছু বর্ণনা আছে, টুডে, নাও, এরকম দিয়ে কিছু সেন্টেন্স আছে, তার মানে সেটা কিন্তু প্রেজেন্টের দিকে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট টেন্সের আসার চান্স থাকে। আর একটা জিনিস থাকে, প্রেজেন্টের হলে দেখবে কিছু সময় ধরে যখন আমরা বলি যে টেন্সের যদি ভাগে যায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিছু সময় ধরে ফর এত ডেজ, ফর এত আওয়ার্স, ফর এত ইয়ার্স, সিন্স মর্নিং, বা এই যে এরকম কিছু নির্দিষ্ট সময় ধরে যখন কোনো কাজের কোনো উল্লেখ থাকে, তখন কিন্তু যেটা অল্টারনেটিভ ভার্ব সেটা কিন্তু কিসে যাবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওই যে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের আইএনজি, এই ফর্মটা যাবে। তো এটারও দেওয়ার চান্স থাকে, আর না হলে পাস্ট টেন্সের বেশি যায়। ঠিক আছে, তো এখানে তোমাদের 3 মার্কস, এটাও খুব ইজি 3 মার্কস পাওয়াটা। এরপর চলে আসো আর্টিকেল প্রিপোজিশন, যেটা এ অ্যান্ড দি এবং প্রিপোজিশনের মধ্যে ইন, অন, আন্ডার, এই যে যে প্রিপোজিশন এগুলো থাকে। তো এটাও তোমরা আমি আমার স্টুডেন্টদেরকে সবাইকে করিয়েছি যেগুলো, ওই ট্রিক্সগুলো ফলো করবে। ঠিক আছে, তো এখানেও কিন্তু পাওয়াটা 3 মার্ক পাওয়াটা কোনো ব্যাপার না। ঠিক আছে, একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার হলে, বুদ্ধি খাটিয়ে করতে হবে। ফ্রেজাল ভার্ব, যেটা ক্লাস 9 থেকে করিয়ে আসছি আমি টোটাল 50টা দিয়েছিলাম। 50টা করলে একদম চোখ বন্ধ করে কমন আসবেই, এবং বারবার যেগুলো আসছে কোশ্চেন ব্যাংকে তোমরা দেখছো বা টেস্ট পেপারগুলোতে দেখছো, বারবার রিপিট হচ্ছে যেগুলো, সেগুলোই করো। এবং এই ফ্রেজাল ভার্ব করতে গেলে তোমাদেরকে আমি বলেছি মাথায় রাখতে কি 4টে দিক খেয়াল রাখতে। একটা কি, ফ্রেজাল ভার্বের যেটাতে তোমাদের আন্ডারলাইন করা আছে সেটার মানেটা যেভাবে আছে, যে রূপে আছে, এক কথায় সে যে রূপে থাকবে, ফ্রেজাল ভার্বের যে লিস্ট দেওয়া আছে সেটা সঠিক অ্যান্সারটাও কিন্তু সেই রূপে হবে। তো এই রূপের কথাটা বলতে গিয়ে আমি একটু বলি। ধরো যে ভার্বটা আছে সেটা কি, ধরো আমি একটা বোঝাই, যেমন ধরো রিজেম্বল থাকলো। ঠিক আছে, এর আগে পরে থাকলে একটা সেন্টেন্স দেখা গেল আছে, দেওয়া আছে রিজেম্বল, তো এটার সঙ্গে কি হবে? টেক আফটার। যদি এখানে রিজেম্বলস থাকতো তাহলে কিন্তু টেক্স আফটার করতে হবে। এটা মাথায় রাখবে, আমি বারবার বলছি স্টুডেন্টদেরকে যে এটা কিন্তু তাড়াহুড়োতে ভাবেই একটু কমন এসে গেছে তাড়াহুড়োতে করে দেয়, টেক আফটার দিয়ে চলে আসে, কিন্তু মনে হলো আমি ঠিক করে এসেছি, পরে দেখলো ভুল করে এসেছি। কি, এই যে এসটা, এটা কিন্তু মিস করো না। এখানে যদি এস থাকে, এ যে রূপে থাকবে রেজাল্ট ভার্বটাও কিন্তু সে রূপে করতে হবে। এখানে যদি রিজন বেলিং থাকতো, আইএনজি থাকতো, এখানেও আইএনজি হবে। ঠিক আছে, এখানে যদি রিজন বেল থাকে, ইডি থাকে, মানে V2 তে থাকুক, যদি V2 তে থাকে তাহলে এটা টেকের V2 যেটা টুক হবে। যদি এখানে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকে
V3 রূপে তাহলে থাকে। যদি এখানে হ্যাজ থাকলো অথবা হ্যাড থাকলো বা হ্যাভ থাকলো, তার মানে কি এ তো V3 তে থেকে গেল, তাই না? তখন কিন্তু টেকের আবার V3 কি হবে? টেকেন। এটা মাথায় রাখবে। আর যদি শুধু রিজেম্বল থাকে, রিজেম্বলড, তাহলে কিন্তু V2 তে আছে এটা। ঠিক আছে, এটুকু যদি না থাকে তাহলে কিন্তু V2 তে আছে রিজেম্বলড, তখন কিন্তু আবার টেকেন করলে হবে না, কি করতে হবে? টুক করতে হবে। এগুলো মাথায় রাখবে। ঠিক আছে, এগুলো মাথায় রেখে ফ্রেজাল ভার্ব করবে, আশা করি কোনো ভুল হবে না। তোমরা মাথায় ঠিকই রাখবে। এখানেও 3 মার্ক, তাহলে 9 মার্ক কিন্তু হয়ে গেল অলরেডি। এবার দেখো তোমাদের একটা সেকশন গ্রামারের মধ্যে আছে, সেটা হচ্ছে একটা ভয়েস চেঞ্জ থাকবে। এই যে এত গ্রামার করা হয়েছে তার মধ্যে একটা ভয়েস চেঞ্জ পাবে আর একটা মাত্র ন্যারেশন পাবে। এবং আর একটা জিনিস, মজার বিষয়, এত গ্রামার করার পর তোমরা এখানে অনেক অপশন পাবে, কিন্তু প্রশ্নে করেছে অনেক অপশন দিয়ে, কিন্তু কোশ্চেন একটাই আছে। কি আসবে? হয় একটা সিম্পল সেন্টেন্স করতে দেবে, নাহলে একটা কমপ্লেক্স, না হলে ক্লজ দিতে পারে, না হলে নেগেটিভ সেন্টেন্স করতে দিতে পারে, না হলে একটা ডিগ্রি করতে দিতে পারে, যে কোনো একটা দেবে এইগুলোর মধ্যে। ঠিক আছে, এই যে এত নিয়ম আছে, অমিট টু করো, অ্যাজ সুন অ্যাজ তুলে, নো সুনার হ্যাড করো, বা ডিগ্রি করেছো, ক্লজ করেছো, এত কিছু করার পর ওখান থেকে মাত্র একটাই পাবে। ঠিক আছে, তো এই 3 মার্ক কিন্তু তোমরা পেয়ে যাবে আশা করছি আমি। তো গ্রামারে কিন্তু এই যে 3 3 3 আর এখানে 3, 12, এই 12 ধরে রাখো, তোমরা পাচ্ছ। কিন্তু যে 8 মার্কটা তোমাদের সবাইকে ভাবায় সেটা হচ্ছে এটা। যে 8 মার্কটা হচ্ছে আনসিন থেকে তোমাদের সিমিলার মিনিং খুঁজে সেই সিমিলার ওয়ার্ডটা লিখতে হবে। এক একটা 2 মার্কস, 8 মার্ক, 4টে করতে হবে। তো এই 8 মার্কটা একটু কনফিউশনের জায়গা থেকে যায়। এটাতে নাম্বার পাওয়াটা একটা লাকের উপর নির্ভর করে, আমি এটাই বলবো। কারণ এটা সব ক্ষেত্রে লাক ফেভার করে না, বা সব ক্ষেত্রে জানাও যায় না যে আনসিন থেকে যেহেতু দেয়। তো এটা আমি একটু কনফিউশনে রাখলাম যে 8-এর মধ্যে তোমরা 2 তো পাবে। 8 আমি বলবো না 8ই পাওয়া যায়, 2 তো পাবে। ঠিক আছে, আমি এখানে 12ই ধরলাম গ্রামারে 20-র মধ্যে। তো দেখো, 10 ছিল প্রজেক্ট, 16 ছিল সিন, 16 আনসিন, আর গ্রামারে আমি 12 ধরে নিলাম, কম করে ধরলাম আমি 12টা। এবার চলে এসো রাইটিং। রাইটিং এর দিকে দেখো, এবারের জন্য, গত বছর কিন্তু অফিসিয়াল লেটার চলে এসছে, এবারে আসার চান্সটা কম, সেই জন্য এবারে পার্সোনাল লেটার আসার চান্সটা খুবই আছে। পার্সোনাল লেটারটা খুব ভালো করে রেডি করো। আমি যে হিন্টস গুলো দিয়েছিলাম, যে পয়েন্টস গুলো, যে লেটার লিখতে গেলে তোমাদের যে ফরম্যাটটা ফলো করতে হবে সেটা ঠিকঠাক করো, এবং মাঝে যে বিষয়ে বলবে সেই বিষয়টাতে একটু লিখো। তাহলে চোখ বন্ধ করে 10-এর মধ্যে 6 পাবে, মোটামুটি করে লিখে। আর যারা খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ, ভালো পারবে মনে করছো এবং ভালো করবেও, তারা 10-এর মধ্যে 9, 8.5 এটা পাবে। তো এবারের জন্য আমি যেটা রেখেছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, হোয়াট উইল ইউ ডু আফটার ইউর এমপি এক্সাম, মানে মাধ্যমিক এক্সামের পর তুমি কি করতে চাও সেটা নিয়ে বন্ধুর কাছে চিঠি হতে পারে, বা তুমি হোস্টেলে আছো তোমার দিদির কাছে চিঠি হতে পারে। ঠিক আছে, তো এরকম সে যেটাই হোক না কেন, দিদির কাছে হোক, বন্ধুর কাছে হোক, বা ভাইয়ের কাছে হোক, এটা পার্সোনাল লেটারের মধ্যেই পড়ে, একই ফরম্যাট। এবং আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এডুকেশনাল এক্সকারশন। স্কুল থেকে তোমাকে কোনো শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গেছে, সেটা নিয়ে বন্ধুর কাছে তোমার এক্সপিরিয়েন্সটা বর্ণনা করো। আর একটা আমি রেখেছি, এটা আমি রিপোর্টেও রেখেছি এবং এটা পার্সোনাল লেটারেও লিখেছি, যে তোমার বন্ধুকে, তোমার ফ্রেন্ডকে শেয়ার করো ইউর ফিলিংস কি অ্যাবাউট ইন্ডিয়া ওন ফার্স্ট ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এই যে মেয়েরা যে একটা ওয়ার্ল্ড কাপ জিতলো, একটা বিশাল বড় একটা ব্যাপার হলো এবছরে, তো সেটা নিয়ে তোমার ফিলিংসটা তোমার বন্ধুর কাছে শেয়ার করো। তো এটা আসতে পারে পার্সোনাল লেটার, এই 3টে একটু খুব ভালো করে দেখে নিও, 3টেই ইম্পর্টেন্ট ভীষণ। ঠিক আছে, এরপর এবারে নোটিশটা আসার খুব চান্স আছে। নোটিশটা আমি তোমাদের টেক্সট বুক থেকেই রেখেছি। গত বছর কিন্তু 3টে রাইটিংই মোটামুটি ভাবে টেক্সট বই থেকেই ছিল, কিন্তু তো এটা আমি পুরোপুরি টেক্সট বুক থেকে রেখেছি। দেখো, নোটিশটা এমন ব্যাপার না, যদি তুমি একটা ফরম্যাট জানো বা একটা পারো,
ওইভাবে কিন্তু বানিয়ে লেখাটা কোনো ব্যাপার না। একটা লিখেছি তোমাদের টেক্সট বুকে 61 নাম্বার পেজে আছে, দেখবে ওপেন এ লাইব্রেরি। তুমি হচ্ছে সেই একটা ক্লাবের সেক্রেটারি, তোমার ক্লাবটা একটা লাইব্রেরি ওপেন করবে, তো সেখানে তুমি তোমার মেম্বারদেরকে বুক ডোনেট করার জন্য একটা নোটিশ করতে বলা হয়েছে। তো সেটা একটা হচ্ছে তুমি স্কুলের সেক্রেটারি মনে করো, তো ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন হবে, তো সেই জন্য স্টুডেন্টকে একটা নোটিশ করতে হবে। এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। এরপর আসি প্রসেসিং, অনেক বছর দেয়নি, তো প্রত্যেক বছরই মনে হয় দেবে দেবে, তো এবারেও একটা চান্স আছে দেওয়ার, আসতে পারে। খুব ভালো করে দেখো, এই দুটো জিনিস দেখো। আমি আর ম্যাঙ্গো পিকেল বা অরেঞ্জ জুস বলছি না, কারণ ওগুলো পড়ে পড়ে তোমরা মুখস্থ হয়ে গেছে, ওগুলো তো জানাই জিনিস। ওগুলোর বাইরে তোমরা এই দুটো একটু রেডি করো, ওআরএস তৈরি, আর হচ্ছে কি বিল্ডিং কনস্ট্রাকশন, একটা বিল্ডিং শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হয় সেটা, ঠিক আছে? কারণ এটা একটু ইম্পর্টেন্ট এই কারণেই যে আমাদের যে নতুন শিক্ষা ব্যবস্থা এনইপি 2020-তে, সেখানে কিন্তু ভোকেশনাল যে সমস্ত কোর্সগুলোর কথা বলা আছে, তো আগের থেকেই সেরকম বিল্ডিং কনস্ট্রাকশন, এই সমস্ত কনস্ট্রাকশন জিনিসগুলো কিভাবে পড়াশোনার পাশাপাশি সেগুলো জানা, সেই সব বিষয়ের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। তো সেই জন্য এটা একটু ইম্পর্টেন্ট। এরপর দেখো স্টোরি, স্টোরির মধ্যে আমি বলবো, আমি 3টে দিয়েছি, এটা খুব ভালো করে পড়ো। এ সোলজার অ্যান্ড এ হান্টার উইথ বার্ড কেস, মানে ওই যে সোলজার আসলো, ফিরে আসলো, আসার পর দেখলো একজন হান্টার অনেক পাখি নিয়ে বিক্রি করছে, তো সেই সোলজার কি করেছিল, পাখিগুলো সব খাঁচাগুলো কিনলো, কিনে সব পাখিকে ফ্রি করে দিল, কারণ সে নিজে জানে বন্দির আশাটা কত কষ্টের। তো এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ফার্মার অ্যান্ড হিজ আইডল সন্স, মানে একজন কৃষকের অনেকগুলো ছেলে ছিল খুব অলস, তো হাতে লাঠি দিয়ে প্রত্যেককে বলেছিল ভাঙতে, তো ভেঙে যাচ্ছে, এবার সবাইকে একসঙ্গে লাঠিগুলো দেওয়ার পর কেউ আর ভাঙতে পারছিল না। এই যে যে বিষয়টা, একতাই যে বল, এই বিষয়টার সঙ্গে মরালটা অবশ্যই দেবে। এবং তোমাদেরকে আর একটা কথা বলি, যখন তোমরা নোটিশ লিখবে, প্রসেসিং স্টোরি লিখবে, তোমরা কিন্তু সবার ফার্স্টে টাইটেলটা দিও, মনে রেখে। টাইটেলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর স্টোরি লিখলে অবশ্যই মরালটা দেবে। আর একটা হচ্ছে কি বুদ্ধা অ্যান্ড দ্য ওম্যান, এটা হচ্ছে গৌতম বুদ্ধার কথা বলা হয়েছে। তিনি ধ্যানে মগ্ন ছিলেন এবং একজন ওম্যান তিনি তার ছেলেকে হারিয়ে ফেলেন, মানে হারিয়ে ফেলেন বলতে ছেলেটা মারা যায় তার। তো তিনি কান্না করতে করতে বুদ্ধার কাছে আসেন এবং বলেন আমার ছেলেকে জীবিত করে দিতে। তখন বুদ্ধা যে বলেন যে তুমি আশেপাশে বাড়ি থেকে এক মুঠো শস্য যদি আনো, তাহলে তোমার ছেলের আমি প্রাণ ফিরিয়ে দেবো। তো সেই ওম্যান কি করে, সমস্ত বাড়িতে যায়, কিন্তু কোথাও তিনি সেটা পান না, শস্য দানা, কারণ সবার বাড়িতেই শর্তে ছিল যে যে বাড়িতে দুঃখ নেই, দুঃখ প্রবেশ করেনি, সেই বাড়ি থেকে আনতে হবে। তো কোথাও সেটা পায় না, কারণ সব বাড়িতেই, অর্থাৎ সবার জীবনেই দুঃখ কষ্ট আছে। তো তখন গৌতম বুদ্ধার কাছে এসে, ব্যর্থ হয়ে এসে যখন বলে, তখন গৌতম বুদ্ধা তার যে মানসিকতাটা পরিবর্তন করে, যে দুঃখ সবার জীবনে আছে। এই যে যে গল্পটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাও পড়ো। আর রিপোর্ট আমি রেখেছি, দুটো রেখেছি। একটা হচ্ছে যেটা আমি তোমার লেটার লিখতে বলেছিলাম, সেটার উপরে একটা রিপোর্ট করেছি, ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এবার যে ইন্ডিয়া ওমেন্স ক্রিকেট কাপ জিতলো, সেটার উপর একটা রিপোর্ট। আর একটা হচ্ছে কি অপারেশন সিন্দুর, বা এটা রিলেটেড পেহেলগাম টেরোরিস্ট অ্যাটাক, ঠিক আছে? তো এই কটা রাইটিং তোমরা খুব ভালো করে দেখেছো, অলরেডি তোমরা দেখে ফেলেছো, রেডি করে ফেলেছো, কিন্তু যারা এখনো করতে পারোনি, তোমরা কিন্তু অবশ্যই এটা করো। কারণ দেখো, আমি যে ফরম্যাটগুলোর কথা স্টুডেন্টদেরকে বলেছি, আর যারা জানো, তুমি যদি খুব ভালো মুখস্থও না করে যেতে পারো, যদি বানিয়ে লেখার ক্ষমতাটাও তোমার না থেকে থাকে, তুমি ফরম্যাটটা ফলো করো খালি, আর একটু ভেতরে একটু একটা দুটো লাইন করে লিখে দিও, তাহলেও 10-এর মধ্যে প্রত্যেকটা 3টে আসবে। মোট আমি 5টা রেখেছি, যে 5টা এই টপিকে থাকে, তার মধ্যে পার্সোনাল লেটারটা খুব ইম্পর্টেন্ট, নোটিশ, আর এই 3টের মধ্যে যে কোনো একটা দেবে। এই 10 মার্কের করে 3টে থাকবে, ঠিক আছে? মোট 30 থেকে। তো এখানে প্রত্যেকটা 10 মার্কের মধ্যে 4টা
মোটামুটি করে যদি পুরো কমপ্লিট করো, কেউ ছেড়ে আসবে না। অনেক সময় হয় কি স্টুডেন্টরা লিখে অর্ধেক লিখে ছেড়ে দেয় আর পারছি না বলে, কিন্তু না, এটা করো না। তোমরা মাঝে অতটা ভালো যদি নাও লিখতে পারো, কিন্তু ফরম্যাটটা ফলো করো, ফার্স্ট টু লাস্ট একদম কমপ্লিট করো, লিখো প্রত্যেকটা রাইটিং। তাহলে তোমাদের প্রত্যেকটাতে এই 10-এর মধ্যে 4 করে অন্তত পাবে। তাহলে 3টে যদি 10-এ 4 পাও, তাহলে এখানেও কিন্তু 12 পেয়ে যাচ্ছ তোমরা রাইটিংয়ে। ঠিক আছে, শেষ হয়েছে। তাহলে দেখো আমি মোটামুটি করে বললাম, বাদ ছাড় দিয়ে কেটে কুটে বললাম। যারা মিডিয়াম পড়েছো, পড়োইনি, এখন পড়ছো কয়েক মাস হলো, তাদের জন্য 100-র মধ্যে 66 পাওয়াটা কোনো ব্যাপার না। আর যারা ভালো করে পড়াশুনো করেছো, খুব সিরিয়াস পড়াশোনা নিয়ে, এবং খুব ভালো প্রিপারেশন আছে তোমাদের, তোমাদের কিন্তু 90 পাওয়াটা কোনো ব্যাপার না। কারণ এরকম বাদ দিয়ে দিয়ে আমি সমস্ত ধরলাম যে কম কম করে, তাতেই তোমাদের 66 হচ্ছে, বুঝতে পেরেছো? আর তোমাদের তো সিনে 20, আনসিনে 20, কোনো নাম্বার বাদ যাওয়ারই জায়গা নেই। গ্রামারে 20 এবং রাইটিং এ তোমরা এখানে 8-9 করে পেয়ে যাচ্ছ। 90 পাওয়াটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো আমি তোমাদের লাস্ট মোমেন্টে সাজেশনটা দিলাম, এটা তোমরা একটু অ্যাপ্লাই করো, এবং প্রশ্নগুলো তোমরা সবাই ছেড়ে আসবে না কোনো কোশ্চেন। 3 ঘন্টা 15 মিনিট টাইম অনেকটা টাইম, কারণ তোমাদের খাতায় লিখতে হয় না, যে কোশ্চেনটা দেয় সেটাতেই লিখতে হয়। অতএব তোমরা খুব মাথাটা ঠান্ডা রেখে, মাথা খাটিয়ে, একটু বুদ্ধি করে করে আসলে কিন্তু কোনো ব্যাপার না নাম্বারটা তোলা। ঠিক আছে, ঠিক আছে। এবার তোমরা কোনো দিকে ধ্যান না দিয়ে শুধু পড়াশোনায় ধ্যান দাও, খুব ভালো করে পড়ো, আর হাতে গোনা কয়েকটা দিন আছে। এবং যখন এই ভিডিওটা দেখছো, ভালো করে আমার ভিডিওটা দেখলে এবং সেটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে।